পেশাগত অসদাচরণের দায়ে পুলিশের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার হার কম, বাড়ছে আস্থার সংকট। অপরাধ তদন্তে নিরপেক্ষ সংস্থা করার তাগিদ বিশেষজ্ঞদের। মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা শামসুল সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। 195 পাকিস্তানি সেনার অপরাধ তদন্তে কমিটি। মুক্তিপণ না পেয়ে কক্সবাজারের রামুতে 2 ভাইকে হত্যা, গভীর জঙ্গল থেকে লাশ উদ্ধার, জড়িত সন্দেহে আটক 4। ঘন কুয়াশা আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন। এবং ওয়ালার সিবান্দার ব্যাটিং তাণ্ডবে তৃতীয় টি-20তে বাংলাদেশকে 188 রানের চ্যালেঞ্জিং টার্গেট জিম্বাবুয়ের, ভালোই জবাব দিচ্ছে টাইগাররা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সৌমিত্র শুভ্র। পুলিশের অপরাধ তদন্তে একটি স্বাধীন নিরপেক্ষ সংস্থা থাকা প্রয়োজন, যে সংস্থাটি সব ধরনের প্রভাব মুক্ত হয়ে কাজ করবে, এমন অভিমত বিশেষজ্ঞদের। আর মানবাধিকার কর্মীরা বলছেন, কিছু পুলিশ সদস্যের কারণে এ বাহিনীর প্রতি জনগণের যে আস্থার সংকট তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলে সে সংকট কেটে যাবে। আফজাল হোসেনের রিপোর্ট। পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ এবং ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ নতুন কিছু নয়। পুলিশের প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিসিপ্লিন বা পিএসডি রিপোর্ট বলছে, গত বছর পেশাগত অসদাচরণের দায়ে অভিযোগ উঠেছে 30,000 পুলিশ সদস্যের বিরুদ্ধে, যার মধ্যে অভিযোগ তদন্ত করে 9,958 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলেও শুধুমাত্র 76 জনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে প্রশ্ন রয়েছে, পুলিশের বিরুদ্ধে পুলিশের তদন্ত কতটুকু নিরপেক্ষ হয় বা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কতটুকু আন্তরিক তা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এসবের ঘাটতির কারণে পুলিশের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে। পুলিশের উপরে সাধারণ মানুষের যে আস্থা ভরসা থাকার কথা ছিল, সেটা সেই মাত্রায় নাই। তার কারণ হলো পুলিশ তার যে নিয়ম নীতি রয়েছে, তার যে আচরণবিধি রয়েছে, তার বাইরে যে এমন আচরণ করছে, যে আচরণের জন্য সে কোনো রকম ভাবেই বিচারের সম্মুখীন হচ্ছে না, কোনো জবাবদিহিতা তাকে করতে হচ্ছে না। যেহেতু এখানে তাদের আমরা বলবো যে এখানে সংস্কার হয়নি, জবাবদিহিতার আওতায় রিলেটিভলি কম, তারা কিন্তু প্রচুর নেগেটিভ অ্যাক্টিভিটিস, ব্রাইবিং এগুলোর সাথে জড়িত। আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা মনে করেন, এখন এ বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কতিপয় পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষতার সাথে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এজন্য দরকার নিরপেক্ষ একটি সংস্থা বা কমিটি। পুলিশের কোনো সদস্য যদি কোনো অপরাধ করে, সে ব্যক্তিগতভাবেই অপরাধ করুক কিংবা পুলিশের পরিচয় দিয়েই অপরাধ করুক, সেই অপরাধের তদন্ত করার জন্য অবশ্যই পুলিশের বাইরে নিরপেক্ষ কোনো তদন্ত কমিটি করা উচিত। একটা সংস্থা করা দরকার যারা তড়িৎ গতিতে এই সমস্ত অপরাধ, যারা আইন শৃঙ্খলা রক্ষার্থে আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে। সেই সাথে পুলিশ নিয়োগের স্বচ্ছতা, এ সংক্রান্ত আইনের সংস্কার, কাউন্সেলিং এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ করতে পারলেই পুলিশ পুরোপুরি জনবান্ধব বাহিনীতে পরিণত হতে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে মিয়ানমার ভিত্তিক রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনগুলোর যোগসূত্র রয়েছে, এমন তথ্য পেয়েছে পুলিশ। স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠার নামে সশস্ত্র সংগ্রামে লিপ্ত রোহিঙ্গা সংগঠনগুলোর কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করেছে জেএমবি। জেএমবি সদস্যরা বান্দরবানে আরাকান সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর কাছ থেকে 3টি অস্ত্র সংগ্রহের পর চট্টগ্রামে নিয়ে এসেছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠার নামে গত 2 যুগের বেশি সময় ধরে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা ভিত্তিক সংগঠনগুলো। অভিযোগ রয়েছে, বাংলাদেশে অবৈধ অস্ত্রের সিংহভাগে যোগান দিচ্ছে তারা। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে জেএমবির কাছ থেকে পাওয়া 3টি অত্যাধুনিক অস্ত্রের রুটের অনুসন্ধান করতে গিয়ে বের হয়ে আসে জেএমবির সাথে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনগুলোর যোগসূত্রের নানা তথ্য। রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী যারা আছে, তারা অস্ত্র নিয়ে তারা আলাদা একটা রাষ্ট্র কায়েম করতে চায়, এবং বাংলাদেশের যে জেএমবির বিচ্ছিন্নতাবাদী যারা জেএমবি নামে চলছে, ইসলামিক রাষ্ট্র কায়েমের অভিপ্রায়ে তারা এদেশে অস্ত্র সংগ্রহ করছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার চিন্তা করছে। এইটার মধ্যে একটা যোগসূত্র পাওয়া যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে জেএমবি সদস্যরা স্বীকার করেছে চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার ফারদিন নিজে বান্দরবন গিয়ে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর কাছ থেকে এসব অস্ত্র সংগ্রহ করেছিল। বাইরে থেকে যাতে অবৈধ অস্ত্র আসতে না পারে সেটা আমরা আমাদের তল্লাশি করা হচ্ছে, এবং এই আমাদের তল্লাশির যে দলগুলি আছে তাদেরকে আমরা শক্তিশালী করেছি। নিষিদ্ধ সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ থাকতে পারে, তবে এই ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকের। আমাদের জন্য এটা নিরাপত্তার হুমকি, তবে আমি নিশ্চিত যে আমাদের নিরাপত্তা রক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এই ব্যাপারে সচেষ্ট থাকবে এবং এগুলো যেন কখনোই আমাদের শিকড় না কাটতে পারে সে ব্যাপারে সচেষ্ট থাকবে। গত 27 ডিসেম্বর ভোরে হাটহাজারীর একটি জঙ্গি আস্তানায় পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক MK-11 স্নাইপার রাইফেল। এর আগে গত 23 সেপ্টেম্বর অপর একটি ঘটনায় জেএমবি সদস্যদের কাছ থেকে দুটি অত্যাধুনিক AK-22 রাইফেল উদ্ধার করে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ৭১-এ গণহত্যার মূল পরিকল্পনাকারী ১৯৫ পাকিস্তানি সেনার অপরাধ তদন্ত এবং তথ্য উপাত্ত সংগ্রহে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংস্থাটির প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান জানান, জাতির প্রত্যাশা পূরণে তারা এই উদ্যোগ নিয়েছেন। আর প্রসিকিউটর তুরিন আফরোজ মনে করেন, এখন ১৯৫ যুদ্ধাপরাধীর অপরাধ তদন্তে বাংলাদেশকে সহায়তা করতে আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে চাপ দিতে হবে। এদিকে মৌলভীবাজারের ৫ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। আন্তর্জাতিক আইন, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ সহ সব অপরাধেই অভিযুক্ত ছিলেন মুক্তিযুদ্ধে গণহত্যার মূল পরিকল্পনাকারী পাকিস্তানের ১৯৫ জন সেনা কর্মকর্তা। পাকিস্তান তাদের বিচার করবে এই শর্তে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় তাদের ফেরত দেওয়া হলেও পাকিস্তান তাদের বিচার করেনি। এমন প্রেক্ষাপটে দাবি ওঠে চিহ্নিত এসব যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার। বুধবার মৌলভীবাজারের জামায়াত নেতা শামসুল হোসেন সহ ৫ রাজাকারের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তদন্ত সংস্থা জানায়, ১৯৫ যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ৫ সদস্য বিশিষ্ট একটি আমাদের অফিসে নিয়ে প্রাথমিকভাবে তথ্যপত্র করার জন্য কি কি প্রয়োজন হতে পারে এইগুলার করার জন্য একটা আমি কমিটি করে দিয়েছি। তারা কমিটির কাজ অলরেডি শুরু করেছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ মনে করেন, পাকিস্তানি যুদ্ধাপরাধীদের অপরাধ তদন্ত খুব সহজ না হলেও আন্তর্জাতিক চাপের মাধ্যমে পাকিস্তানকে বাধ্য করতে হবে বাংলাদেশকে তদন্তে সহায়তা করতে। মুক্তিযুদ্ধের ইতিহাসকেই অস্বীকার করে, সেখানে তাদের থেকে সহযোগিতা না পাবার সম্ভাবনা আমি বেশি দেখতে পাই। তবে আন্তর্জাতিকভাবে তাদেরকে প্রেশারাইজ করা উচিত, কারণ আন্তর্জাতিক যে জনমত সেটি হচ্ছে গণহত্যাকারীদের বিচার হতে হবে, যুদ্ধাপরাধীদের বিচার হতে হবে। বিদ্যমান ট্রাইব্যুনাল আইনে তাদের বিচার সম্ভব হলেও যুদ্ধাপরাধ অস্বীকার এবং ক্ষতিপূরণ সংক্রান্ত নতুন আরেকটি আইন প্রণয়নে কাজ চলছে বলেও জানান এই প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন বাংলার সময়। কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মদন মোহন কলেজের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগদান ছাড়াও সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়া 10টি প্রকল্পের উদ্বোধন এবং 12টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সবশেষ ২০১২ সালের ১৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট এসেছিলেন। দীর্ঘদিন পর ২১ জানুয়ারি বৃহস্পতিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী। নগরীর মদনমোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। অর্থমন্ত্রী এই কলেজের গভর্নিং বডির সভাপতি। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এখানে লেখাপড়া করছে। হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই স্বপ্ন পূরণের চাবিকাঠিটা তারা পেয়ে যেতে পারেন। প্রধানমন্ত্রী বেলা ২:৩০টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় যোগ দিবেন। তার জনসভায় যোগদানকে কেন্দ্র করে নগরী ছেয়ে গেছে বিলবোর্ড, তোরণ আর পোস্টারে। আমাদের দৃঢ় বিশ্বাস যে সিলেটের মানুষের যে ঢল নামবে এটা জনসমুদ্রে পরিণত হবে। এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের সর্বস্তরে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। ডিজিএফআই, পিজিআর, আমাদের এনএসআই সবাইকে নিয়ে মিলিয়ে আমরা খুব ইনশাআল্লাহ 100% নিরাপত্তা আমরা দিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ডক্টর এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন, আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর সহ 10টি প্রকল্পের উদ্বোধন করবেন। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বাংলার সময় আরও থাকছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও। সিলেটে আবারও দুপক্ষের কোন্দলে শিক্ষার্থী নিহত। মুক্তিপণ না পেয়ে কক্সবাজারের রামুতে দুই ভাইকে মেরে ফেলল অপহরণকারীরা। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়েছে। তাদের দেয়া তথ্যানুযায়ী উদ্ধার করা হয়েছে 2 শিশুর লাশ। পুলিশ জানায় 17 জানুয়ারি গর্জনিয়া বড়বিল এলাকায় নিজ বাড়ি থেকে 2 ভাই হোসেন ও হোসাইনকে অপহরণ করা হয়। এরপর মুঠোফোনে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। সেই মুঠোফোনের নেটওয়ার্ক ধরেই প্রথমে শুক্কুর নামে একজনকে আটক করে পুলিশ, পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরও 3 জনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী গর্জনিয়ার গভীর অরণ্য থেকে সকালে 2 শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত আরও বেশ কজন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আমার একটা ফ্রেন্ড আনতে বলছে, একটা পুলিশ অফিসার এখানে কর্মচারিত ডিবিতে, এ বলছে যে এরকম একটা খেলনা আছে, এরকম আনিস, এটা একটা খেলনা, ড্রোনটা হলো খেলনা। ড্রোনটা যদি আমাকে ক্যাচ করতে হয়, রেজডিন বাজারে এরকম ড্রোন হাজার হাজার দোকানে আছে। আমরা মনে করি এটা উইপেন, কারণ এটা গায়ে লেখা আছে উইপেন, এন্ড ইট ইজ কেপেবল অফ কিলিং এনি ম্যান ইন সেকেন্ডস। তাহলে এটা অবশ্যই অস্ত্র, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এটা কনফার্ম করছে এটা ওয়ান কাইন্ড অফ উইপেন। একজন যাত্রীর কাছ থেকে শুল্ক গোয়েন্দা, এয়ারপোর্টে কর্মরত শুল্ক গোয়েন্দা লোকজন কিছু জিনিসপত্র উদ্ধার করছে। এর মধ্যে একটা হচ্ছে সিকিউরিটি স্ট্যান্ড গান, একটা হচ্ছে ড্রোন আর 42 পিস LED লাইট। এই সংক্রান্ত ওনার একটা এজাহার দিচ্ছে আমাদের কাছে, আমরা নিয়মিত মামলা নিছি। এখন বাকিটা উত্তরাঞ্চলে মাঘের শীতের সাথে যোগ হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এছাড়া ময়মনসিংহ ও সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকে অসময়ের বৃষ্টির খবর পাওয়া গেছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে একদিকে শীত, অন্যদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, এতে মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। সকালে বৃষ্টির কারণে যানবাহন না পাওয়ায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। হঠাৎ করে বৃষ্টির কারণে আমাদের অফিসে যাওয়া সমস্যা হচ্ছে। গাড়ি পাচ্ছি না, অটো পাচ্ছি না, যাও পাচ্ছি তাও ভাড়া বেশি নিচ্ছে। বেলা বাড়লেও রাজশাহীতে সূর্যের দেখা মেলেনি। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে কনকনে ঠান্ডা হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এর মধ্যেই কাজে বের হয়ে সবচেয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। গত 12 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 41.8 মিলিমিটার। সিলেটের সকালের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুরের দিকে তা বেড়ে যায়। এ কারণে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা কমার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। সকাল থেকে বৃষ্টি, সর্বোপরি ঠান্ডার যন্ত্রণায় আর কি সহ্য করা যাচ্ছে না। এক সাইডটাছে না, কখন কি করি, গাড়ির রস তুলি কখন, আর মালিকের দেই কোন সময়। হিমেল হাওয়া আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয় দূরপাল্লার বাস ও ট্রাক। সিরাজগঞ্জেও অসময়ের বৃষ্টি আর হিমেল হাওয়া বাধা হয়ে দাঁড়িয়েছে মানুষের স্বাভাবিক কাজকর্মে। কাজ না থাকায় বেকার সময় পার করতে হয় শ্রমজীবীদের। এই বৃষ্টিতে আমাদের কাজ হইতেছে না, মানুষজন নাই, আমাদের খুব সমস্যা হয়ে গেছে। বাসের থেকে লোকজন কম বের হচ্ছে, যার কারণে আমাদের বেচাকেনা কম হচ্ছে। এরকম বৃষ্টি থাকলে পরে সবারই জন্য ক্ষতি। এছাড়া ঠাকুরগাঁও, দিনাজপুর ও নেত্রকোনায় মাঘের শুরুতে হঠাৎ বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে শ্রমজীবীদের। জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা কারাগারের ভেতর যেন মোবাইল ফোন এবং অন্যান্য নিষিদ্ধ দ্রব্য নিতে না পারে সে ব্যাপারে কারারক্ষীদের আরও তৎপর হতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অপরাধীদের সহজে শনাক্তকরণের উদ্দেশ্যে ক্রিমিনাল ডাটাবেস তৈরি করা অপরিহার্য। এ কারণে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট অধিদপ্তরের তথ্য প্রবাহের সাথে সংযুক্ত করে কারাগারে আগত বন্দীদের ডাটাবেস তৈরির প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, মাদক পাচারকারীদের কোনো প্রলোভনে সহায়তা করবেন না, এদের প্রতি জিরো টলারেন্স প্রদর্শন করবেন। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে প্রাণ গেল সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আরেক ছাত্র হাবিবের। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি হাসপাতালে মারা যায় সে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক অস্থিরতা খুব একটা দেখা না গেলেও
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অভ্যন্তরীণ কোন্দলে এ নিয়ে গত 1 বছরে মারা গেছে ছাত্রলীগের 2 কর্মী। এ অবস্থায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলছেন, এই ঘটনার সাথে তাদের দলের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল আহাদের রিপোর্ট। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে প্রচার মিছিলের সামনের সারিতে রাজপথে গত সোমবারও দেখা গেছে তাকে। পরদিন মঙ্গলবার ক্লাস করতে ক্যাম্পাসে গেলে ছাত্রলীগ কর্মী সাগরের গ্রুপ তার উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেলে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে রাতে নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে রাত 11টায় মারা যান তিনি। সাগর, সুহেল, মইনুল এরা সহ তাদের সঙ্গভঙ্গ যারা আছে সবাই আমাদের উপর এলোপাতাড়ি হামলা করছে। ওর উপর আগের গ্রাজ ছিল, গ্রাজ মিটাইছে। 14 সালের শেষের দিকে ছাত্রলীগের একটি পক্ষের হয়ে মারামারি করতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নিহত হন এই বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র সুমন। তবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলছেন, হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। বিশৃঙ্খলা করলে সে যেই হোক, এমনকি সর্বোচ্চ পর্যায়ে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হলে তাকেও আমরা কোনো ছাড় দিচ্ছি না বা তার প্রতি আমরা কোনো সহমর্মিতা দেখাচ্ছি না। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে। আর বারবার সংঘাত ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি নেই। যারা যারা ঘটনার সাথে জড়িত আছে তাদের নাম টাম পাইছি আমরা। আশা করি আমরা এই 2-1 দিনের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। রাজনীতি ঠিক বিশ্ববিদ্যালয়ে কোনো আনুষ্ঠানিক রাজনীতি নাই। হয়তো কেউ যারা একটা আদর্শে মুক্তিযুদ্ধের আদর্শে যদি ইয়ে করে, সেগুলো তো কোনো তাদের তৎপরতা থাকলে তো ইউনিভার্সিটির ভিতরে নাই, সেটা বাইরে। গত আগস্টে মদনমোহন কলেজেও ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে মারা যান আরেক ছাত্রলীগ কর্মী। আর প্রধানমন্ত্রীর সিলেট সফরের আগের দিনে হাবিব হত্যা অনেকটা ইমেজ সংকটে ফেলে দিয়েছে সংগঠনকে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। চট্টগ্রামে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বায়াজিদ থানায় স্বামী ইউসুফকে আসামি করে একটি মামলা করেছেন নির্যাতিতা লাইলির বাবা। চিকিৎসকরা জানিয়েছেন, লাইলির শ্বাসনালী সহ শরীরের 100% পুড়ে গেছে। স্বজনরা জানান, 2 মাস আগে পরিবারের মতের বিরুদ্ধে ইউসুফকে ভালোবেসে বিয়ে করে কুমিল্লা ছেড়ে চট্টগ্রাম যান লাইলি। এরপর থেকেই বাংলাবাজার এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন তারা। কিন্তু আজ সকাল 11টার দিকে জোরপূর্বক লাইলিকে বাড়ি থেকে বের করে পার্শ্ববর্তী নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। সেখানে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আমাকে বলছে যে তুই আমার ছেলেটাকে একটু দেখে রাখিস। আমি কাছে ঠিক আছে দেখি রাখ। এখন এইটা বলে লাইন কেটে দিছে। তারপরে আব্বা ফোন করছে আর ও মোবাইল ধরতেছে না, মোবাইল বন্ধ করে রাখছে। মেয়ের শ্বশুর বাড়ির লোকজনরা এই কাজ করছে। ফুলার লগে আশেপাশে মানুষ আছে, ওই হ্যাগার লগে পরামর্শ করে এই কাজ করছে। বাংলা সময় আরো থাকছে। চাঁদপুরে 7ম শ্রেণীর শিক্ষার্থীকে গণধর্ষণের মামলায় গ্রেফতার 2, পাশবিক নির্যাতনের কথা স্বীকার করে আদালতে আসামিদের জবানবন্দি। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। কুমিল্লা শহরের নূরপুর এলাকা থেকে বোমা সদৃশ 3টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, 6 বছরের এক শিশুর হাতে বোমা সদৃশ বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির কাছ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। স্থানীয় এক ব্যক্তি এগুলো তাকে দিয়েছে বলে জানায় শিশুটি। এর কিছুক্ষণ পর শিশুটি পালিয়ে যায়। এদিকে উদ্ধারকৃত বস্তু বোমা কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে এবং শিশুটিকে খুঁজে বের করা হবে বলে জানিয়েছে পুলিশ। বাস স্ট্যান্ড যাবো, এর সময় ছোট্ট একটা বাচ্চা 5 বছর, বাচ্চাটার হাতে জিজ্ঞেস করলাম এটা কি, কইতেছে যে আমার একজন মুরব্বী দিছে খেলতে বুঝলে, হ্যাঁ স্কুলে নিয়ে যাইতে। তখন বাচ্চাটার থেকে এটা লই আমি রাখ, এটা কি, এটা চাইয়ে লই দেখে সন্দেহ হয়েছে বোমা মনে হয়, বোমার নমুনা দেখে এটার এনে রেখে বাচ্চাটা কাঁদতেছে। তখন চকলেট দিয়ে বাচ্চাটা এই জায়গায় বসে রাখছি, বসে রেখে আমি সূত্রি লেগে গেছি, আইয়ে দিয়ে বাচ্চাটা নাই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহবুবুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে
চট্টগ্রামের সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ। দুপুরে চট্টগ্রাম শাখার সভাপতি ডাক্তার মুজিবুল হক এই ঘোষণা দেন। 3 জন সিনিয়র চিকিৎসক, একজন প্রফেসর শামীম সিদ্দিকী রিজি, একজন প্রফেসর মাহবুব সাহেব, একজন আমার জুনিয়র চিকিৎসক ডাক্তার রানা, তাদের বিরুদ্ধে একটা হয়রানিমূলক একটা মিথ্যা মামলা দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা বিএমএস চট্টগ্রাম শাখার পক্ষ থেকে সবার মতামতের পরিপ্রেক্ষিতে এই মুহূর্ত থেকে চট্টগ্রাম বিশেষ করে চিটাঙের সর্বস্তরের প্রাইভেট প্র্যাকটিস আমাদের বন্ধ থাকবে এবং চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকবে এবং প্রতিটা প্রাইভেট ক্লিনিকে এবং প্রাইভেট হাসপাতালে অপারেশন বন্ধ থাকবে এবং চিকিৎসা বন্ধ থাকবে। চাঁদপুরের 7ম শ্রেণীর শিক্ষার্থীকে গণধর্ষণের মামলায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় মামলার আরেক আসামি মোহন পলাতক রয়েছে। দুপুরে বিচারিক হাকিম নুসরাত জাহান উর্মির আদালতে সাইদুল ও মোস্তফাকে নেওয়া হয়। এ সময় গণধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেয় তারা। পরে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত শনিবার রাতে মেয়েটিকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গণধর্ষণ করে এলাকার 3 বখাটে। পরে অচেতন অবস্থায় স্থানীয় একটি ক্ষেত থেকে মেয়েটিকে উদ্ধার করে স্বজনরা। এই ঘটনায় আজ সকালে মেয়েটির বাবা বাদী হয়ে সাইদুল, মোস্তফা ও মোহনকে আসামি করে মতলব উত্তর থানায় একটি মামলা করেন। তিনজন আসামির মধ্যে 2 জনকে গ্রেপ্তার করি এবং একজন আসামিদের নিকট থেকে ভিকটিমের কানের ধুলো উদ্ধার করি। পুলিশ তৎক্ষণাৎ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, এই জন্য আমরা খুশি এবং তারা আইনের আওতায় আসছে, উচিত তাদের বিচার হবে। চট্টগ্রাম আদালত ভবনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে 3 আইনজীবীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কর্মচারীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। তাদের অভিযোগ, দুপুরে অ্যাডভোকেট নিশাত সুলতানার গাড়ি পার্কিং করার সময় জেলা প্রশাসনের এক কর্মচারী চালককে বাধা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় কয়েকজন আইনজীবী পরিস্থিতি সামলাতে এগিয়ে এলে তাদেরকে লাঞ্ছিত করে জেলা প্রশাসনের কর্মচারীরা। পরে এ ঘটনার প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। রাজশাহীতে শপথ নিতে এসে নাশকতার মামলায় গ্রেফতার হয়েছেন তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমান। পুলিশ জানায় দুপুর 2:30টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে শপথ নিতে আসলে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গত বছরের 30 ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে তিনি নির্বাচিত হন। এদিকে গ্রেফতারকৃত নবনির্বাচিত মেয়র মিজানুর রহমানের নামে তানোর থানায় নাশকতা ও গাড়ি পোড়ানো সহ 4টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হবিগঞ্জে সংবাদ সংগ্রহের সময় দেশ টিভির জেলা প্রতিনিধির উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় সকালে শহরতলির নারায়ণপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। পরে এ ঘটনায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি আহতদের ছবি সংগ্রহ করতে গেলে সাংবাদিক শ্রীকান্ত গোপের উপর হামলা করা হয়। এতে আহত হন শ্রীকান্ত গোপ। পরে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। চিত্তরঞ্জন গ্রুপ এদের পক্ষ এসে হসপিটালে আক্রমণ করছে। স্বাভাবিকভাবে হসপিটাল থেকে সংবাদ আসার পরে আমরা হসপিটাল থেকে তাদেরকে অ্যারেস্ট করছি। এই পর্যন্ত 4 জন অ্যারেস্ট করা হয়েছে। সাভারে নৈশ প্রহরীকে খুন করে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভোরে আশুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় চিত্রশাল এলাকার একটি বহুতল ভবনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে 3 থেকে 4 জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির নৈশ প্রহরী আব্দুল গফুর টের পেয়ে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ সময় গ্যারেজে থাকা 3টি মোটরসাইকেল নিয়ে যায় ডাকাতরা। সকালে বাড়ির লোকজন তার লাশ দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। বাইরের যে গেটটা আছে এই গেটটা দেখে আমি খোলা, তখন আমি হট করে দেখি যে এত সকালে খোলা, ওনারা ডাক দিচ্ছে নাই, তাহলে গাড়িটা আমার গাড়ি কই, দেখি আমার গাড়ি নাই। আমার যে জায়গায় গাড়িটা থাকে আমার সবসময় ঢুকে বাম পাশে আমার গাড়ি থাকে, আমার গাড়ি নাই। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে একটি অস্ত্র ও ড্রোন সহ সোলাইমান নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ।
সকালে দুবাই থেকে আসা ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে অবৈধ অস্ত্র আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শাহ আমানতের শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা। এ সময় সেখান থেকে সোলাইমান নামে এক যাত্রীর লাগেজের তল্লাশি চালিয়ে একটি অস্ত্র ও একটি ড্রোন উদ্ধার করা হয়। সোলাইমান এটিকে একটি খেলনা বলে দাবি করলেও কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করেছে তারা। আমার একটা ফ্রেন্ড আনতে বলছে, একটা পুলিশ অফিসার এখানে কর্মচারী ডিবিতে, এ বলছে যে এরকম একটা খেলনা আছে, এরকম আনিস, এটা একটা খেলনা, ড্রোনটা হলো খেলনা। ড্রোনটা যদি আমাকে ক্যাচ করতে হয়, রেজদিন বাজারে এরকম ড্রোন হাজার হাজার দোকানে আছে। আমরা মনে করি এটা উইপেন, কারণ এটা গায়ে লেখা আছে উইপেন, এন্ড ইট ইজ কেপেবল অফ কিলিং এনি ম্যান ইন সেকেন্ডস। তাহলে এটা অবশ্যই অস্ত্র, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এটা কনফার্ম করছে এটা ওয়ান কাইন্ড অফ উইপেন। একজন যাত্রীর কাছ থেকে শুল্ক গোয়েন্দা, এয়ারপোর্টে কর্মরত শুল্ক গোয়েন্দা লোকজন কিছু জিনিসপত্র উদ্ধার করছে। এর মধ্যে একটা হচ্ছে সিকিউরিটি স্ট্যান্ড গান, একটা হচ্ছে ড্রোন আর 42 পিস এলইডি লাইট। এই সংক্রান্ত ওনারা একটা এজাহার দিচ্ছে আমাদের কাছে, আমরা নিয়মিত মামলা নিছি। এখন বাকিটা ইনভেস্টিগেশনে দেখা যাবে আসলে বিষয়টা কি। ফেনী ও গাইবান্ধায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল সহ 2 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও 19 জন। ভোরে ফেনীর কাজিরদিঘি এলাকায় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে পুলিশের টহল গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। এতে 5 জন গুরুতর আহত হন। এ সময় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি 4 জনের মাঝে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে, এতে ঘটনাস্থলেই বাসের হেলপারের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও 15 জন। আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। এছাড়া ঠাকুরগাঁওয়ের বারুনাগাঁও এলাকায় ট্রাক্টরের চাপা এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যখন ট্রাকটি এসে পিছন থেকে এরা আঘাত করে, এই আমাদের টহল পার্টির গাড়িটি একদম নিচে পড়ে যায়। তখন ওই 5 জনের সবাই কম বেশি আহত হয়, কিন্তু 3 জন গুরুতর আহত। এই 3 জনকে আমরা ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছিলাম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল রফিক ও মারা যায়, এবং আহত আরও গুরুতর যে 2 জন ছিল তাদেরকে আমরা ঢাকা পাঠিয়ে দিয়েছি। টাঙ্গাইলে মির্জাপুর উপজেলার বানাইল উচ্চ বিদ্যালয়ে ভবন সংকটের কারণে খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা। এতে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ না পেয়ে হতাশ তারা। বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, বারবার আবেদনের পরও কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2013 সালে বানাইল উচ্চ বিদ্যালয়ের ফাটল ধরা একতলা ভবনটির ছাদ থেকে কংক্রিটের ইট খসে পড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়। এরপর 3 কক্ষ বিশিষ্ট এ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বর্তমানে রোদে পুড়ে খোলা আকাশের নিচে ক্লাস করছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা, আর বৃষ্টির সময় সম্ভব হচ্ছে না তাও। এতে হতাশ হয়ে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে মাধ্যমিক পর্যায়ে, অনেকে চলে যাচ্ছে অন্য বিদ্যালয়ে। এটা এখন বর্তমান প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর এখানে ক্লাস করাটা আমাদের জন্য খুবই বিপজ্জনক। ভবনটা ভাঙা, বৃষ্টির সময় ক্লাস করা যায় না, বৃষ্টির সময় পানি পড়ে। এজন্য আমাদের সবার একটা আবেদন আছে যেন আমাদের এই বিদ্যালয়টাকে যেন পুনর্নির্মাণ করে দেয়। 3টা কক্ষই আমাদের অকেজো, আমাদের কোনো মতে এখানে ক্লাস করা সম্ভব হচ্ছে না, বিধায় আমরা বাইরে বসে ক্লাস নিচ্ছি। বাইরে নেওয়াতে এদের খুব অসুবিধা হয়, বেঞ্চ টানতে হয়, আবার ক্লাসরুমে নিতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ঝুঁকিপূর্ণ এ ভবন সংস্কারে দ্রুত কর্তৃপক্ষ এগিয়ে না এলে আগামীতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব হবে না। পরিত্যক্ত ঘোষণা করার পর আমরা বাইরে ক্লাস নিচ্ছি, শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে পাঠদান করতে পারতেছি না, যার জন্য আমাদের আশু একটা বিল্ডিং এর প্রয়োজন। এদিকে বিদ্যালয় ভবন সংস্কার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ওনারা যে নতুন ভবনের জন্য চিঠি পাঠিয়েছেন, সেই চিঠির কপি দিলে আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে, জেলা থেকে ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাতে বরাদ্দটা তাড়াতাড়ি পাওয়া যায় সে উদ্যোগ নেব।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল উচ্চ বিদ্যালয় 1967 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর শিক্ষার্থীর সংখ্যা 4 শতাধিক। সময় সংবাদ, টাঙ্গাইল। নীলফামারীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি ও বেতন বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। সকালে শহরের প্রেস ক্লাবের সামনে জেলা ছাত্র মৈত্রী নামের একটি সংগঠন ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ করেই অতিরিক্ত ভর্তি ফি ও বেতন বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। দ্রুত বর্ধিত ফি কমানো না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ছাত্রদের কাছ থেকে যে পরিমাণ কোচিং করাবো না, কোচিং বন্ধ, কিন্তু এখন দেখা যায় ভর্তি পরীক্ষার নামে তারা যে ব্যবসা মানে এইসব নাটোরে মাদ্রাসা শিক্ষার্থী তানভীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দুপুরে শহরের আলাইপুর মাদ্রাসা প্রাঙ্গণে এই মানববন্ধন করা হয়। পরে একই দাবিতে প্রেসক্লাব চত্বরেও আরেকটি মানববন্ধন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থীরা ছাড়াও নিহতের পরিবারের সদস্যরা অংশ নেন। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন থেকে দ্রুত শিক্ষার্থী তানভীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। গত বছরের 25 আগস্ট শহরের আলাইপুর এলাকার আশরাফুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র তানভীরকে অপহরণের পর হত্যা করা হয়। পরে এই ঘটনায় সে সময় 3 জনকে আটক করেছিল র্যাব। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভোলার চরফ্যাশন পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দুপুর উপজেলা নির্বাচন অফিসে এই মনোনয়নপত্র জমা দেন তারা। আগামী 15 ফেব্রুয়ারি এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসের সামনে জড়ো হন প্রার্থীরা। এ সময় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বাদল কৃষ্ণ দেবনাথ ও বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া 9টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 30 জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 8 জন মনোনয়নপত্র জমা দেন। সময় সংবাদের বর্ষপূর্তি উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে যাওয়ার পথের আয়োজনে আজ ছিল ফেনী ও নোয়াখালী জেলায়। জানতে চেষ্টা করেছে দর্শকের মতামত, অভিযোগ, সমালোচনা। সকালে নোয়াখালী পৌঁছায় সময়ের সংবাদ দলটি। এ সময় সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে সময় সংবাদ বিভিন্ন জেলার সমস্যা কতটুকু তুলে ধরতে পেরেছে তা জানতে চাওয়া হয় দর্শকদের কাছে। এ সময় শহর এবং গ্রামাঞ্চলের শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তুলে ধরার প্রশংসা করেন দর্শকরা। পরে বিকেলে ফেনী শহরের শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয় অনুষ্ঠানের। এ সময় অনলাইনে সময় সংবাদের প্রসার বাড়ানোর পরামর্শ দেন দর্শকরা। আপনার যে মতামত সেটা আমাদেরকে 5 বছর উপলক্ষে আমাদের যেই যাত্রা, সেই যাত্রার আজকের অংশ। ধন্যবাদ আপনাকে। আমি অনেক উন্নত মানের সংবাদ তারা পরিবেশন করেন। তবে একটা পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সময় টিভি যেন একেবারে তৃণমূল পর্যায়ে চলে যায়, তাদের মানুষের একেবারে সাধারণ মানুষের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, ভালোবাসা এগুলো যেন খুব বেশি বেশি করে চলে। নদীর পাড়ের যে জেলেরা আছে, যে কৃষকরা আছে, তাদের নিত্যদিনকার যে সংগ্রাম, তাদের জীবনের যে চ্যালেঞ্জ, এগুলোর জন্য আসলে আমরা সমাধানের পথটা কি হবে, তাদের মতামতটা কি? সাধারণ মানুষ এবং মাটি মানুষের কথা বলতে হবে। আর নোয়াখালীতে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে নোয়াখালীর দুঃখ, নোয়াখালীর খাল, সময়ের দাবি পূরণের জন্য আরো বহুমুখী প্রোগ্রাম থাকা উচিত। একটা মিডিয়া সমাজের বিভিন্ন রকম অসঙ্গতি যেমন তুলে ধরে, পাশাপাশি কিছু সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরে থাকে। সময় টিভি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মফস্বলে যে খেলাধুলাগুলো হয়, এই খেলাগুলো যাতে আপনারা সময় টেলিভিশন সুন্দরভাবে কাভারেজ দেন। আপনাদের কাছে আবেদন রাখবো এটাই, আপনারা প্রত্যেকটা নিউজে আমাদের একটি করে অন্তত মফস্বলের সংবাদ আপনারা রাখবেন। আপনাদের সংবাদে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা খুব কমে আসে। টকশোগুলা হয়, এই টকশোগুলা আরও নিরপেক্ষ হওয়া উচিত। আর একটা হচ্ছে যে আপনাদের যে সঞ্চালক বা উপস্থাপক, এগুলো সেম ব্যক্তি থাকে, উপস্থাপকেরা চেঞ্জ হওয়া দরকার। দেশে যাদের আলেম উলামারা আছে ওদেরকে এনে একটা ইয়াসর মাধ্যমে যদি অনুষ্ঠানটা করা যায় এবং একটা অনুষ্ঠান ভালোভাবে যদি করতে পারি, আমরা আশা করি ফেনীতে এবং পুরো দেশে জঙ্গিবাদ অনেক প্রশমিত হবে। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। তৃতীয় ম্যাচে বাংলাদেশকে 31 রানে হারিয়ে সিরিজে ফিরল
জিম্বাবুয়ে। খুলনায় আগে ব্যাট করে ওয়ালার সিবান্দার ব্যাটিং তাণ্ডবে 187 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় সফরকারীরা। জবাবে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট 156 রান করে স্বাগতিকরা। একাদশে 5টি পরিবর্তন এনে মাঠে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। স্বাগতিকদের অপেক্ষাকৃত অনভিজ্ঞ বোলিং অ্যাটাকের সুবিধা কাজে লাগিয়ে আগ্রাসী শুরু করে দুই জিম্বাবুয়ান ওপেনার মাসাকাদজা ও সিবান্দা। তবে ওপেনিংয়ে 45 রান যোগ করে ব্যক্তিগত 20 রানে আউট হন মাসাকাদজা। এরপর সাকিবের শিকার হয়ে মুতুম্বামি ফেরার পরপরই দ্রুতই তার পথ ধরেন 44 রান করা সিবান্দা। তবে চতুর্থ উইকেটে শন উইলিয়ামস ও ম্যালকম ওয়ালার 74 রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত এনে দেন। ওয়ালারের 23 বলে 49 রানে টি-20তে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দলীয় সর্বোচ্চ 187 রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। জবাবে প্রথম ওভারে ইমরুলের উইকেট হারালেও রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে সাব্বির ও সৌম্য দুর্দান্ত খেলে এগিয়ে নিতে থাকেন বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় উইকেটে 67 রান যোগ করে সৌম্য 25 রানে আউট হলেও সাব্বির ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলে নিয়ে ফেরেন 50 রানে। এরপর সাকিব মাহমুদুল্লাহ রাও টেকেননি বেশিক্ষণ। শেষ পর্যন্ত অনভিজ্ঞ দল নিয়ে খেলতে নামার খেসারত দিয়ে দিতে হয় বাংলাদেশকে। আর বছরের প্রথম টি-20তে জয় পায় জিম্বাবুয়ে। This one's up and in the air. Mutumbami getting under the ball. The crowd goes completely quiet. বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘন কুয়াশা আর গুড়ি গুড়ি বৃষ্টিতে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন। মুক্তিপণ না পেয়ে কক্সবাজারের রামুতে দুই ভাইকে হত্যা, গভীর জঙ্গল থেকে লাশ উদ্ধার, জড়িত সন্দেহে আটক 4। পেশাগত অসদাচরণের দায়ে পুলিশের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেয়ার হার কম, বাড়ছে আস্থার সংকট। অপরাধ তদন্তে নিরপেক্ষ সংস্থা করার তাগিদ বিশেষজ্ঞদের। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা শামসুল সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। 195 পাকিস্তানি সেনার অপরাধ তদন্তে কমিটি। এবং খুলনায় তৃতীয় টি-20তে বাংলাদেশকে 31 রানে হারিয়ে সিরিজে ফিরল জিম্বাবুয়ে। অনভিজ্ঞ দল নিয়ে খেলতে নামার খেসারত দিতে হলো স্বাগতিকদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।